নমস্কার দর্শকগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমার আপলোড করা লাস্ট ভিডিও যদি দেখে থাকেন, তাহলে লাস্ট ভিডিওতে আপনারা নিশ্চয় দেখেছেন আমি ওই ভিডিওতে আমার ক্লাস্টার হেডকোয়ার্টার স্কুল সাদারাশি এমই স্কুল আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে সাদারাশি এমই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের আমরা একটা ছোটখাটো সাক্ষাৎকার নেব। তো আমার সাথে বসে আছেন সাদারাশি এমই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। চলুন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো স্যার, শুরুতে আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিচয় দেন। ধন্যবাদ অমিত দাস মহাশয়, আপনার এই শুভ উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই। আমি মোহাম্মদ আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক, সাদারাশি এমই স্কুল। তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় সম্পর্কে আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো। এখানে আমি লিস্ট নিয়ে এসেছি কি কি জিনিস আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো। তো এক এক করে আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, প্রশ্ন জিজ্ঞেস করব। আশা করছি আপনার থেকে সদুত্তর পাবো। অবশ্যই। তো প্রথমেই আমি আপনার থেকে জানতে চাইছি যে এই স্কুলে অর্থাৎ সাদারাশি এমই স্কুলে আপনি প্রধান শিক্ষক হিসাবে কোন সালে যোগদান করেছেন? আমি এই বিদ্যালয়ে 8 মে 2015 সাল থেকে এখানে ফুল প্লেজেড হেডমাস্টার হিসাবে যোগদান। আচ্ছা, মোটামুটি আমরা বলতে পারি প্রায় 10 বছর। প্রায় 10 বছরের মতো। তো দর্শকগণের উদ্দেশ্যে আমি জানিয়ে দিতে চাই, এই স্কুলটি হচ্ছে শ্রীভূমি জেলার, শ্রীভূমি জেলা বলতে আমরা যাকে আগে করিমগঞ্জ জেলা হিসাবে চিনতাম, তো শ্রীভূমি জেলার উত্তর শ্রীভূমি শিক্ষাখণ্ডের উত্তর শ্রীভূমি ক্লাস্টারের ক্লাস্টার হেডকোয়ার্টার স্কুল সাদারাশি এমই স্কুল। আমি স্যারের কাছ থেকে এবারে একটি জিনিস জানতে চাইব। আমরা একটু বিস্তারিতভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। এই স্কুলে বর্তমান শিক্ষাবর্ষে কতজন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে? 2024-25 শিক্ষাবর্ষে আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রী মিলিয়ে মোট 137 জন, 136 রয়েছে। আচ্ছা, তো এটা কম্বাইন স্কুল? হ্যাঁ, এটা কো-এডুকেটেড। আচ্ছা, তো 136 জন ছাত্রছাত্রী এখানে অধ্যয়নরত আছে এই স্কুলে। আর শিক্ষক শিক্ষয়িত্রীদের সংখ্যা যদি বলেন একটু। শিক্ষক বর্তমানে আমার এখানে 4 জন রয়েছে। আচ্ছা, এবং আমার নন টিচিং স্টাফের মধ্যে একজন আছে। তো এই স্কুলে মোট 4 জন শিক্ষক শিক্ষয়িত্রী আছেন আর একজন নন টিচিং স্টাফ গ্রেড 4 হিসাবেও একজন আছেন। আচ্ছা, আরো একটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা লাস্ট ভিডিওতে দর্শকদের দেখিয়েও দিয়েছি আপনার স্কুলের পরিকাঠামো, সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করেছি, জিনিসগুলো দর্শকরা দেখেছেন। তো জানতে চাইবো, আপনি যখন প্রধান শিক্ষক হিসাবে এই স্কুলে যোগদান করেছেন, তখন এই স্কুল অর্থাৎ সাদারাশি এমই স্কুলের পরিকাঠামো আপনি কিভাবে পেয়েছেন, বা ওই সময় স্কুলের পরিকাঠামো কিরকম ছিল, একটু যদি বিস্তারিতভাবে বলেন। দেখুন, 2015 সালে আমি যখন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আমি জয়েন করেছি, তখন এখানে একটি সিআই শিটের গড় ছিল। আর ওই দিকটাতে আরো একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর 2015 সাল থেকে 2024 এই 9 বছরে বা 10 বছরের মধ্যে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, প্রথমে ছোট্ট একটি টিনের ঘর ছিল, আর ওই টিনের ঘরের সাথে ওই বিল্ডিংটার কনস্ট্রাকশন শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, আর সেই সময়ই আমি এখানে এসে যোগদান করেছি। আচ্ছা। তো টিনের ঘর এবং ওই পাশে মানে নির্মাণাধীন ভবন, ভবন, এবং জায়গাটি অনেক নিচু ছিল, লো লাইং ল্যান্ড ছিল। আমরা এটা ভরাট করে এখন রাস্তার লেভেলের উপরে নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওই পরিস্থিতি থেকে বা ওই অবস্থা থেকে বর্তমানে যে অবস্থা বা বর্তমানে আপনারা যে অবস্থায় আছেন, তো আমি জানতে চাইবো আপনি আসার পর বিদ্যালয়ের পরিকাঠামোর কোন কোন জিনিসগুলো আপনি নতুনভাবে বানিয়েছেন বা পুরনো ছিল এটাকে নতুনভাবে আরো উন্নত করেছেন, এই জিনিসগুলো যদি আমার দর্শকের উদ্দেশ্যে একটু বিস্তারিতভাবে বলেন। নতুন নতুন কোন জিনিসগুলো বানানো হয়েছে আপনার কালে, আর কি কি জিনিস রিনোভেট করা হয়েছে আমরা বলতে পারি। প্রথমত আমাদের পর্যাপ্ত ক্লাসরুম ছিল না।
আমরা প্রথমত পর্যাপ্ত ক্লাসরুমের ওই সীমাটা অতিক্রম করতে পেরেছি। তারপরে আমাদের হেডমাস্টার রুম এবং হেডমাস্টার রুমের সাথে একটা অ্যাটাচ বাথ, ওইটা আমরা করলাম। তারপরে গ্রাউন্ডটাকে আমরা উপরে তুলে আনলাম। আর পরবর্তীতে সরকার প্রদত্ত হিসাবে আমাদের স্কুলকে স্মার্ট স্কুল হিসাবে সরকার নিয়ে নিল। আচ্ছা এখানে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস হয়। এটা একটি স্মার্ট স্কুল, স্মার্ট ক্লাস রয়েছে। পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার ব্যবস্থা দিয়ে সরকার দিয়ে দিয়েছে আমাদেরকে। আর আমরা এখানে একটি মিউজিয়াম, লাইব্রেরি এবং একটা এক্সিবিশন হল করেছি। স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি। আমি আমার সহযোগী, আমার সহকারী শিক্ষকবৃন্দ আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। আচ্ছা প্লাস এসএমসি মেম্বার এবং শিক্ষা দরদি জনসাধারণ সবাইকে আমি সমবেত করে সবার পরামর্শে এবং সবার সহযোগিতায় আমরা এই পর্যায়ে অনেকটা পরিকাঠামো দিক দিয়ে আমরা অনেকটা উন্নত করে উন্নত হয়েছে। আমরা দেখেছি লাস্ট ভিডিওতে, দর্শকরা দেখেছেন আপনাদের বিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো খুবই উন্নত ধরনের এবং স্মার্ট ক্লাস হোক, ডিজিটাল ব্যবস্থা এখানে আছে। তো দর্শকদের খুবই ভালো লেগেছে। আচ্ছা, এবার আমি জানতে চাইবো, দেখুন এই পরিকাঠামো যখনই উন্নয়নের ব্যাপারটা হয়, তখনই কিন্তু আর্থিকের দিকটাও জড়িত হয়ে পড়ে। তো আর্থিক অনুদান সম্পর্কে যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, এই যে এত অর্থ আপনারা কোথা থেকে পেয়েছেন, বা এই অনুদানের ব্যাপারগুলো যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমাদের এসএসএ আমাদেরকে বলে দিয়েছে কি প্রত্যেক বৎসরে আমাদেরকে একটা স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। তো আমরা বছরের প্রথম দিকেই এসএমসি, মাদার গ্রুপ এবং অন্যান্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন এদের সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় আমরা একটা বার্ষিক পরিকল্পনা প্ল্যান আমরা তৈরি করে থাকি। তো এই প্ল্যান অনুযায়ী আমরা চলি। প্রথম দিকেই তো সরকার আমাদেরকে বিল্ডিং বাবদ অনেকটা অনুদান দিয়ে দিল। আর পরবর্তীতে আমরা বার্ষিকভাবে অ্যানুয়াল গ্রান্ট রয়েছে এবং বিভিন্ন খাতে আমাদেরকে অনুদান দেওয়া হয় সরকারি তরফে। আচ্ছা। এই অনুদান দ্বারা আমরা চেষ্টা করি যাতে আমরা এগুলা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারি। আচ্ছা, তো সরকারি তরফে অনেক অনুদান আপনারা পেয়েছেন এবং সেগুলোর সদ্ব্যবহার করেছেন। আপনি তো দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পারলাম আর কি। আমরা স্বল্প পরিসরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আচ্ছা, তো সরকারি বাদ দিয়ে এসএমসি মেম্বার হোক বা কমিউনিটি বা সহশিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, ওনাদের তরফ থেকে কি কিছু আপনারা সাহায্য সহযোগিতা লাভ করেছেন? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমি এই স্কুলের উন্নয়নের জন্য আমার সহকারী শিক্ষকদেরকে তারা আমাকে সহযোগিতা করেছেন। আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে শ্রম দিয়ে তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। তার পরবর্তীতে আমরা এসএমসির প্রেসিডেন্ট, মেম্বার এদেরও সক্রিয় ভূমিকা রয়েছে। তারপর অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তো আমার প্রাক্তন ছাত্র যারা, তাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে। তো এই অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট আমাকে, এই যে শিক্ষক না থাকার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অবৈতনিকভাবে আমাদেরকে শ্রমদান করে ক্লাস নিচ্ছেন। তাছাড়া আমাদের রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড হেডমাস্টার, তিনিও আমাদের ক্লাস নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো এটি বিদ্যাঞ্জলির আওতায় পড়ে। আচ্ছা, বিদ্যাঞ্জলি মানে কমিউনিটি পার্টিসিপেশন, সেটা এসএমসি হতে পারে, শিক্ষা দরদি জনসাধারণ হতে পারে। তো ওরা ক্যাশ এবং কাইন্ড দুভাবেই সাহায্য করতে পারে, শ্রম দিয়েও করতে পারে, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েও করতে পারে। তো যেটা বুঝলাম, সরকারি অনুদান ছাড়াও এসএমসি মেম্বার, কমিউনিটি মেম্বার, তারপর শিক্ষক শিক্ষয়িত্রী দিয়ে এদের থেকেও আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা লাভ করতে পারছেন। পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই যে স্কুল, সদারশি এমই স্কুল, এটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন, তো একটি সরকারি বিদ্যালয়কে এত সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা বা ইন্সপিরেশন আপনি কোথা থেকে লাভ করেছেন? দেখুন, ইচ্ছা থাকলে সব হয়। অর্থ ফ্যাক্টর, কিন্তু অর্থ সব ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয়। প্রথমত আপনার অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে। যে ইচ্ছা শক্তিটা জুগিয়েছেন আমার সহকারী শিক্ষকবৃন্দ এবং এসএমসি যতবার হয়েছে ততবারই আমি ভালো প্রেসিডেন্ট পেয়েছি, ভালো মন মানসিকতার লোক পেয়েছি এবং এরাও আমাকে অনেকটা সাহায্য করেছে। তাছাড়া দেখুন, আমার পিতামহ উনি
একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ওটা তার নামেই রয়েছে। আমার মাতামহ একটা বড় ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যাতে এই সমাজকে শিক্ষিত করে তোলা যায়। সে থেকেই আমি অনুপ্রাণিত হয়ে আমিও চেষ্টা করলাম যে তাদের এই পদাঙ্ক অনুসরণ করে যাতে আমার দেশের মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যায় এবং একটা উন্নত পরিবেশ পরিকাঠামোয় এদেরকে রাখা যায়। শুনে খুবই ভালো লাগলো আপনার কথাগুলো। পরবর্তীতে আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। আপনার স্কুল তো আমরা দেখলাম, দর্শকরাও দেখলেন, আপনার পাশেও তো আরো অনেকগুলো স্কুল আছে। তো তফাৎ কিন্তু দেখলেই বোঝা যায় ওই স্কুলগুলো এবং আপনার স্কুলের যে তফাৎটার কথা বলতে চাইছি আমি। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন বা আপনার কি মনে হয় এই অন্য স্কুল এবং আপনার স্কুলের যদি পার্থক্যটা আমরা একটু বলি? আরো স্কুল দর্শকরা নিশ্চয় দেখেছেন, আর আমরা সাধারণত এম স্কুলও দেখতে পারছি, নিশ্চয় কিছু পার্থক্য রয়েছে। তো পার্থক্যের ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখেন? সুন্দর প্রশ্ন আপনার, কিন্তু আমি আগেই বলেছি আপনাদেরকে যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। আর আরো একটা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, শ্রম বিভাজন, যেটা আমরা অর্থনীতিতে শ্রম বিভাজনের কথা পড়েছি। তো একজন স্কুলের প্রধান শিক্ষক যদি সব কাজ নিজের থেকেই করতে চায় তাহলে সেটা সম্ভব নয়। আমি যদি চাই একা আমি সব কাজ করব তাহলে কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব হবে না। আমার বিদ্যালয়ের প্রতিটি বিভাগ দেখার জন্য আমার যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাদেরকে আলাদা আলাদা ভাবে আমি কাজ ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। তারা এক একটার জন্য এক এক দায়িত্ব সহকারে তারা এগুলো করে যাচ্ছেন। তো সবাইকে নিয়ে যদি কাজ করা যায়, সবাইকে নিয়ে কাজ করা গেলে তাহলে অবশ্যই উন্নতি আশা করা যায় এবং যে কোনো বিষয়ে সাকসেস হওয়া যায়। আপনি সবাইকে একসাথে নিয়ে চলতেই বিশ্বাসী, আমরা যেটা বুঝতে পারলাম। তো টিম ওয়ার্কের মাধ্যমেই এই কাজগুলো করে যাচ্ছেন। আচ্ছা, তো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে অনেকগুলো কথা হলো, আপনার সাথে অনেক আলোচনা হলো বিস্তৃত ব্যাপারে। আমরা শৈক্ষিক দিকটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, আপনি নিশ্চয়ই জানেন। তো শৈক্ষিক দিকগুলো নিয়ে আমি জাস্ট জানতে চাইবো যে স্কুলের শৈক্ষিক দিকগুলো যদি একটু সংক্ষিপ্তভাবে দর্শকদের উদ্দেশ্যে বলেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারটা হোক বা পারফরমেন্স হোক বা পাস্ট পারফরমেন্স হোক বা বর্তমান পারফরমেন্স হোক, কোনো রিমার্কেবল যদি পারফরমেন্স থাকে ছাত্রছাত্রীদের, শৈক্ষিক দিকটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। শৈক্ষিক দিকের অগ্রগতি অবশ্যই আমি বলবো, তবে আমার এলাকার লোকেরা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল। আর এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। যদিও 1983 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1983 সালের পরেও অনেক এই বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী রাজ্য অথবা দেশের অথবা বিদেশের অনেক স্থানে তারা নিয়োজিত রয়েছেন, তারা সুনামধন্য হয়েছেন এবং এই বিদ্যালয় থেকে অনেক প্রাক্তন ছাত্ররা সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কাজ করে যাচ্ছে। এবার আমার বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা, আমার পারিপার্শ্বিক অনেকটা প্রাইভেট বেসরকারি স্কুল রয়েছে। আমি আসার পর থেকে আমার শিক্ষকরা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, ছাত্ররা প্রথমবারই পরীক্ষা দিয়েছিল বৃত্তি পরীক্ষায়। মাইনরিটি স্কলারশিপের কথা আলাদা, ওটা কোনো পরীক্ষার মাধ্যমে দেওয়া হয় না, কিন্তু স্কলারশিপ আমরা বৃত্তি পরীক্ষা যেটা বলি, সেই বৃত্তি পরীক্ষায় আমার ছাত্ররা প্রথম বছর 11 জন দিয়েছিল, 11 জনের মধ্যে 9 জনই বৃত্তি পেয়েছে। তার পরের বছর 12 জন দিয়েছে, 12 জনের মধ্যে 12 জনই আমার স্কলারশিপ পেয়েছে। তো এক্ষেত্রে আমি কতটুকু অগ্রগতি হচ্ছে সেটা আমি তো রেজাল্টের মাধ্যমে বুঝতে পারছি। আর প্রাইভেট স্কুলগুলোতে ছাত্র না দিয়ে আমার এখানে ছাত্র দেওয়া হচ্ছে। অনেকে হুজুগের বসে প্রাইভেট স্কুলের শান শৌকত দেখে ওখানে দিয়ে থাকেন। পরবর্তীতে এইবারও আমার বিদ্যালয়ে প্রাইভেট স্কুল থেকে 7 জন ছাত্র এসে অ্যাডমিশন নিয়েছে। খুব সুন্দর। তো আপনার আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম শুধু যে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে এই স্কুলের, এটা নয়, শৈক্ষিক উন্নয়নও হচ্ছে। হ্যাঁ, আমি এবং আমার শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা এ ব্যাপারে অভিভাবকদের প্যারেন্টস মিট আমরা বছরে, এটা অনেক পরে সরকার এটা শুরু করেছে ওই রাজ্যিক পর্যায়ে।
আমরা 2021 সাল থেকে পিটিএম শুরু করে দিয়েছিলাম। তো অন্যান্য কেন্দ্রীয় বিদ্যালয়ে এগুলার কে অনুসরণ করে। আচ্ছা তো এবারেও আমরা ইতিমধ্যে 4টা পিটিএম করিয়ে নিয়েছি। ডোর টু ডোর আমার এসএমসি মেম্বার এবং শিক্ষকরা ভিজিট করেছেন। অনিয়মিতভাবে যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করে আসে না, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবকদেরকে সচেতন করে আনতে সক্ষম হয়েছি। বাহ, খুব সুন্দর পদক্ষেপ আমরা বলবো। আচ্ছা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। জাস্ট একটা জিনিস শেষে আপনাদের এই স্কুলের থেকে জানতে চাইবো বা আপনার থেকে জানতে চাইবো, এটা হচ্ছে সাদারাশি এমই স্কুল, সাদারাশি অঞ্চলের প্রসিদ্ধ স্কুল। তো এই স্কুল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেন। না, ভবিষ্যৎ পরিকল্পনা স্বল্প পরিসরে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে পারি, সর্বাবস্থায় আমার এখানে হেডমাস্টার রুমের উপরে জায়গা রয়েছে। তো এখানে একটি অডিটোরিয়াম হল করার আমাদের পরিকল্পনা রয়েছে, যাতে পিটিএম বা অন্যান্য অনুষ্ঠান, অবজারভেশন ইত্যাদি ক্ষেত্রে যাতে 3 ক্লাসের বাচ্চারা, শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের এবং এসএমসি মেম্বারদের একসাথে বসাতে পারি, সেই জন্য একটি অডিটোরিয়াম হল করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া ওই কিচেন সেটটি আরো একটু বড় করে করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া একটা ডিজিটাল লাইব্রেরি করারও চিন্তা ভাবনা আমরা করেছি। এত অঞ্চলে কোনো ডিজিটাল লাইব্রেরি বা কোনো গ্রন্থাগার নেই। তো গ্রন্থাগার একটা করতে পারলে আমি অন্তত আমরা একটু নিজেকে সার্থক বলে মনে করব। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম। তো অনেকগুলো জিনিস আমি স্যারের সাথে আলোচনা করলাম এবং অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম। অনুপ্রেরণাদায়ক বক্তব্য স্যার আমাদের সাথে শেয়ার করলেন। তো এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। তো আমি আশা রাখি স্যারের এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তব রূপ ধারণ করুক, সেই সাথে এই অঞ্চল তথা সমাজের শৈক্ষিক উন্নয়নে যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, তো এভাবেই কাজ করে যান, আর এতে সমাজের সর্বাঙ্গীন উন্নতি সাধন হোক, এটাই কামনা করি। তো স্যারের সাথে অনেক সময় কথা হলো এবং দর্শকবৃন্দ, আপনারা এখনো পর্যন্ত যারা এই ভিডিওতে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই পজিটিভ মাইন্ডেড একজন মানুষ। তো স্যারের বক্তব্য আমরা শুনলাম এবং আশা করি আপনারা সবাই স্যারের বক্তব্য দেখে এবং শুনে স্যারকে দেখে অনুপ্রাণিত নিশ্চয় হবেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ এই ভিডিওতে যোগদান করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।